আচ্ছা, এই যে যেটা দেখাচ্ছি ইনকাম ট্যাক্স অথরিটি, আজকে তো ক্লাস শুরু, আজকে তো অত খুব একটা ডিপে আমরা হয়তো যাব না। তো ভাষা একটু ইনকাম ট্যাক্সটা শিখে নিই। সেটা হলো পুরো বইটা তো পড়বোই, সেটা তো পরের কথা। এখন সম্পূর্ণ বই তো আর একদিনে হবে না, আস্তে, আস্তে হবে। একটা কথা বলি, এই বই পড়াতে গেলে বিভিন্ন জায়গায় এই শব্দগুলো আমাদের আসবে। ডিসিটি, কমিশনার ইত্যাদি কথাগুলো আসবে। তো তখন যখন বলবো ডিসিটি তখন তো আপনি কিছুই বুঝবেন না যে ডিসিটি মানে কি। ডিসিটি হলো ইনকাম ট্যাক্সের ভাইটাল পোস্ট, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, থানার ওসির মতো। বুঝতে পারছেন? তো এখন তার অবস্থানটা কোথায়? যদি এই হায়ারার্কিটা দেখি তাহলে দেখবো যে ইনকাম ট্যাক্সের যে অথরিটি, টপ অথরিটি হচ্ছে এনবিআর। এনবিআর মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সুপ্রিম অথরিটি বা হাইয়েস্ট অথরিটি, আর লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। তাহলে মাঝখানে কারা? তো মাঝখানেটা দেখার আগে আগে দেখি যে এনবিআর এর কয়টা উইং। এনবিআর এর 3টা উইং। উইং মানে শাখা। তো এই 3টা উইং এর ভিতরে ইনকাম ট্যাক্স, ভিএটি, ভিএটি মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর কাস্টমস। তো এই 3টা উইং এর ভিতরে আমরা পড়াবো আজকে আমাদের টপিক যেটা, সেটা হলো ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সে যারা জব করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, তারাও 3টা ট্যাক্স নিয়ে ডিল করে। তারা ডিল করে মোট 3টা ট্যাক্স নিয়ে। সেই 3টা ট্যাক্স কি কি? ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স। আয়কর, দান কর এবং ভ্রমণ কর। তো যার জন্য এইখানে যারা চাকরি করে তাদের প্রত্যেকের পদবি হচ্ছে প্লুরাল, নট সিঙ্গুলার। এই যে ট্যাক্সেস সব আপনি দেখেন টিএক্স ইএস, এই প্লুরাল কেন? যেহেতু এরা মানে শুধু একটা ট্যাক্স নিয়ে কাজ করে না। বুঝতে পারছেন? যাই হোক, এই হলো আমি বললাম আপনাকে। এরপরেই হচ্ছে পরের ধাপই হচ্ছে কমিশনার। এনবিআর হেডেড বাই চেয়ারম্যান। এনবিআর এর চেয়ারম্যান হচ্ছে এনবিআর এর হেড। তো তারপরে ওইখানে তাদের যে ওয়ার্ক ফোর্স এনবিআর এ, তার ভিতরে মেম্বার আছে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, এটা বড় সেট আপ এনবিআর এ থাকে। তো এনবিআর এর পরেই হচ্ছে আপনার কমিশনার। কমিশনারের পরে হচ্ছে এডিশনাল কমিশনার। এডিশনাল কমিশনারের পরে হচ্ছে জয়েন্ট কমিশনার। এরপরে হলো ডিসিটি, এসিটি, ইএসিটি, লাস্ট হচ্ছে ইন্সপেক্টর। এই আর কি। তো এখানে যারা অ্যাসেসমেন্ট করে তারা হচ্ছে এই 3টা, মানে 5, 6, 7, ডিসিটি, এসিটি, ইএসিটি, এরাই হচ্ছে আপনার অ্যাসেসিং অফিসার। অ্যাসেসিং অফিসার মানে হলো মাঠ পর্যায়ের কর নির্ধারণী কর্মকর্তা। এরাই মানুষের ট্যাক্স অ্যাসেস করে, কার কত টাকা ট্যাক্স হবে। আর এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, এরা হলো এদের সুপারভাইজারি অফিসার। আবার এদের বস হচ্ছে কমিশনার। বিষয়টা এরকম আর কি। তো দেখেন আপনার এই যেটা এতক্ষণ ধরে টানানো আছে, এটা নিয়ে কারোর কোনো কথা আছে কিনা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? তবে বিসিএস দিয়ে যারা জয়েন করে, বিসিএস কোয়ালিফাই করে যারা জয়েন করে, তারা 6 নম্বরে জয়েন করে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বাংলা হচ্ছে সহকারী কর কমিশনার। এরপরে প্রমোশন পেয়ে ধাপে ধাপে উপরে ওঠে। আর 6 নম্বরের নিচে যারা, তারাও আপনার পিএসসি থেকে আসে, বাট দে আর ক্লাস 2। 6 থেকে উপর পর্যন্ত হচ্ছে ক্লাস 1 জব, আর 7 নাম্বার 8 নাম্বার হচ্ছে ক্লাস 2 জব। এরকম কিন্তু সরকারি চাকরিতে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এগুলো আছে। ক্লাস 4 মানে পিয়ন, এরকম আর কি আছে। তো যাই হোক আর কি, বলেন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা এটা সরাই ফেলি। স্যার, এই যে যে সিকোয়েন্সটা স্যার, এখানে কি আসলে মানে এটা ফুল ফরম্যাট অফ এই এনবিআর বা আপনার ইনকাম ট্যাক্স অথরিটির ফুল ডিটেলসটা আছে, যে এনবিআর এরপরে কি কমিশনার অফ ট্যাক্স, এডিশনাল কমিশনার অফ ট্যাক্স? ইউজুয়ালি হ্যাঁ, এইটাই প্র্যাকটিক্যাল, মানে এইটাই। কিন্তু হয় কি, আপনি যদি বইটা খোলেন এবং সেকশন পড়ে দেখেন, সেখানে আরো কিছু কিছু আছে, বাট ওইটা কিন্তু ওর মধ্যেই। যেমন আপনাকে একটা কথা বলি, সেটা হলো আপনি একের পরে সাউন্ড অফ করেন, জি স্যার। সাউন্ড অফ করেন। 1 নম্বরে সাউন্ড অফ করতে বলি, পরবর্তী
আমি বলতেছি যে এটা হলো মোস্ট প্র্যাকটিক্যাল আমি যেটা দেখাচ্ছি, কিন্তু বই যদি খুলেন এবং সেকশন 4 এ যদি যান, এখন পড়াচ্ছি আপনাকে সেকশন 4 থেকে সেকশন 4, সেখানে আরো কিছু পাবেন। যেমন আপনি পাবেন 2 নম্বরে আমি যেটা লিখছি সেটা 2 নম্বরে পাবেন না, ওটা 3 নাম্বার। 2 নম্বরে হলো আপনার চিফ কমিশনার অফ ট্যাক্সেস, বাট এটা বাংলাদেশে কোনোদিনও ছিল না, এখনো নাই, বাট কিতাবে আছে, মানে বইয়ে আছে। বইয়ে থাকা মানে কি ইন্ডিয়ার আদলে আমরা এটাকে নিয়ে আসছি যে যদি কোনোদিন চিফ কমিশনারের একটা পোস্ট সৃষ্টি করা যায় পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে বা গভর্নমেন্টকে ধরে করে যদি করা যায়, এই জন্য মানে ব্যবস্থা করা রাখা হয়েছে আইনে। এখন সরকারের সদিচ্ছার উপরে ডিপেন্ড করে, ইন্ডিয়াতে আছে তো, কিন্তু বাস্তবে তো নাই। এটা তো আর আমাদের আইনে আছে কিন্তু বাস্তবে নাই, সেজন্য আমি এখানে লিখি নাই। আবার কমিশনার হিসেবে যারা চাকরি করে তাদেরও পোস্টিং ভেদে তাদের ডেজিগনেশনটা চেঞ্জ হয়, বাট মানুষ একটাই। তার যখন একাডেমিতে পোস্টিং হবে, ট্রেনিং একাডেমিতে, তখন তার নাম হবে, ডেজিগনেশন হবে ডিজি ফর একাডেমি, ট্যাক্স একাডেমি, ডাইরেক্টর জেনারেল ট্যাক্স একাডেমি, বাট ভার্চুয়ালি উনি তো কমিশনারই, ওনাকে বদলি করছে ওইখানে, যার জন্য ওনার ডেজিগনেশন চেঞ্জ, চেয়ার ভেদে ডেজিগনেশন চেঞ্জ, বাট মানুষ একই, বেতন একই, এরকম আর কি। তো আমরা যে পরবর্তীতে পড়াবো বিভিন্ন সময়, আপনি একটা টার্ম ভালো করে এখান থেকে মনে রাখেন, সেটা হলো ডিসিটি। এই ডিসিটি কথাটা আমাদের বিভিন্ন সময় পাইতে গেলে আসবে, কারণ এই ডিসিটি অ্যাসেসমেন্ট করে, ডিসিটি নোটিশ করে, ইত্যাদি বহু জায়গায় এই ডিসিটি সব কথাটা আসবে, because he is the key man of the income tax department. ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, না আমি কোশ্চেনটা করছি স্যার এই কারণে, কারণ আমাদের তো এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন তো স্যার, দেখা গেছে ওগুলা থেকে দিয়ে দিলে তখন তো একটা কনফিউজড ক্রিয়েট হবে, এই জন্য বলছিলাম আর কি স্যার। না না, তা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক, এখান থেকে তো কোশ্চেন আসতে পারে আপনার যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে 3টা ট্যাক্স নিয়ে ডিল করে, সেই 3টা কি কি, কুইজ টাইপের কোশ্চেন। তো আপনি যদি না জানেন তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার, এরকম কোশ্চেন আসে যে মানে আপনার এই ইনকাম ট্যাক্স অথরিটির হাইয়েস্ট পার্সন কে বা লোয়েস্ট পার্সন কে, এই ধরনের কোশ্চেন আসে স্যার। এটাই আর কি। এই যে হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর, লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর, আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে কি ম্যান, ভাইটাল পোস্ট, সেটা হলো ডিসিটি, বিকজ হি ইজ দ্য অ্যাসেসিং অফিসার, তাই না? তো সুতরাং এইখান থেকেই তো এমসিকিউ আমরা কয়েকটা বানাইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রেজেন্টেশন দেখি একটু। আচ্ছা, একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি ইনকাম ট্যাক্সের উপরে, একটা জেনারেল প্রেজেন্টেশন, বাংলাদেশ ট্যাক্স ম্যানেজমেন্ট। বাংলাদেশের ট্যাক্স সম্পর্কে, ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হচ্ছে আজকে আপনার উদ্দেশ্য। এই যেটা দেখাচ্ছি এইখানে এইগুলো মোটামুটি থাকবে, যে প্রিন্সিপাল অফ গুড ট্যাক্স সিস্টেম, ক্যানন অফ ট্যাক্সেশন, ডাইরেক্ট ট্যাক্স ভার্সেস ইনডাইরেক্ট ট্যাক্স, লিগাসি অফ ইনকাম ট্যাক্স ল, তারপরে বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচারটা এখন কেমন বর্তমানে, এই কর বছরের ট্যাক্স রেট কি, কিছু রিডিউস ট্যাক্স রেট আছে, রিফর্ম কিছু হয়েছে ট্যাক্সে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর উপর একটা জেনারেল প্রেজেন্টেশন আছে, আমরা একটু দেখি। ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে ট্যাক্স, ট্যাক্সের যদিও একটা ডেফিনেশন আমাদের আইনে আছে, কিন্তু তারপরও ট্যাক্স সম্পর্কে অনেক মনীষী অনেক রকমের বাণী দিয়ে গেছে। যেমন এটাও একজনের বাণী, যে ট্যাক্সেস আর ডিউজ that we pay for the privileges of membership in an organized society. এবং এটা কি, ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট made to the government for services it provides us, though people may not be completely happy or convinced with these services. ট্যাক্স হচ্ছে একটা গভর্নমেন্টের পাওনা টাকা, যেটা আমাদের আয় করলে সেই আয়ের উপরে দিতে হয়, কম্পালসারিলি দিতে হয়, এবং এটা আইন করেই দিতে হয়। ইনকাম ট্যাক্সের আইনই আছে যে মানে গভর্নমেন্ট ট্যাক্স লেভি করবে, ট্যাক্স, এবং গভর্নমেন্ট যে সংসদে, জাতীয় সংসদে আপনার মানে ট্যাক্স যেটা পাস করে, যেটা ট্যাক্স আরোপ করবে, সেই ট্যাক্স জনগণকে দিতে হবে, বা যারা আয় করবে তাদেরকে দিতে হবে। যার জন্যই তো কিন্তু দেখেন যারা আয় করে তারা আয়ের একটা অংশ সরকারকে ইনকাম ট্যাক্স বাবদ দিয়ে থাকে।
দেশে যদি এই আইন না থাকতো তাহলে তো কেউই ট্যাক্স দিত না। এই যে অনেকে বলে যে আমার জমি আছে, জমির মালিক কি আমি, তাহলে আমি সরকারকে খাজনা দেবো কেন? এই যে মানে জিনিসটা, সেটা হলো সরকার ল করে, আইন করে, সেটার উপর একটা লেভি বসায়, মানে সেই লেভিটা দিতে হয়। তো এই হচ্ছে বিষয়। এবং ট্যাক্সের আরো ভালো ভালো সংজ্ঞা আছে, এখানে অতগুলো আনা সম্ভব হয় নাই। যেমন আইনস্টাইন একটা কথা বলছে ট্যাক্স সম্পর্কে, সম্ভবত যে nothing is certain in this world, but which is certain is death and taxes. এরকম আর কি, মানে বাংলা হচ্ছে এরকম যে মানে কর এবং মৃত্যু এই দুইটা থেকে কোনো রক্ষা নাই, যেটা অবশ্যম্ভাবী আর কি। আচ্ছা, তারপরে আসেন যে ইনকাম ট্যাক্স। আমরা সবাই জানি যে ট্যাক্স অন ইনকাম। ইনকাম ট্যাক্স কি? আয়ের উপরে কর। আগে আয় এবং সেই আয়ের উপরে কর ধার্য করা হয়, সেটাই হলো ইনকাম ট্যাক্স। VAT is also different from income tax insofar as in VAT the incidence can be shifted, but income tax is an ultimate burden. VAT এর সঙ্গে ইনকাম ট্যাক্সের পার্থক্যটা কি? ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এই কারণে ডাইরেক্ট ট্যাক্স, যেহেতু ইনকাম ট্যাক্স যার উপরে বর্তায় তাকেই বহন করতে হয়, মানে হি ক্যানট শিফট ইট। আর ভ্যাট হচ্ছে শিফটেবল টু কনজিউমার। ভ্যাট হচ্ছে, হয়তো আপনি রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি ভ্যাট দিলেন আপনার বিলের সাথে, আপনার কাছ থেকে রেস্টুরেন্টের মালিক আদায় করলো, কিন্তু সে ভ্যাট দিবে না, সে আপনার কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে দিবে। আলটিমেটলি ভ্যাটটা দিতে হয় কনজিউমারকে। এই জন্য ইনকাম ট্যাক্সের যেমন বাংলা হচ্ছে আয়কর, ভ্যাটের খাঁটি বাংলা হচ্ছে ব্যয়কর, এক্সপেন্ডিচার ট্যাক্স। বুঝতে পারছেন? তো এটা আলটিমেটলি কনজিউমারকেই বহন করতে হয়। তারপরে প্যারায় যেটা আছে সেটা দেখেন, যে ইনকাম ট্যাক্স ইজ অ্যান অ্যানুয়াল ট্যাক্স ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ অ্যাসেসড অন দ্য ইনকাম ইয়ার বেসিস। ইনকাম ট্যাক্স কিন্তু বার্ষিক কর। এটা প্রতি বছর আপনার এই যে ব্যক্তির ক্ষেত্রে 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন ফিল আপ করে যেটা ট্যাক্স আসে সেটা জমা দিয়ে দিতে হয় বাৎসরিক ভিত্তিতে। তো এবং এটা ইনকাম ইয়ার ভিত্তিতে, মানে মানুষ যখন ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কি সেটা দেখাবো। যে মানুষ যখন আয় করে, যে বছরে আয় করে সেই বছরটাকে বলা হয় ইনকাম ইয়ার, সেই ফিসকাল ইয়ারটাকে, ফিনান্সিয়াল ইয়ারটাকে বলা হয় ইনকাম ইয়ার। এবং তার পরের যে ফিসকাল ইয়ার, পরের যে ফিনান্সিয়াল ইয়ার, ওইটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার বা ট্যাক্স ইয়ার। তো আয় করা যখন মানুষের সারা হয় তখন ইনকাম ট্যাক্স ধরা শুরু হয়, নাহলে সে হিসাব করবে কিভাবে? আমার যদি সারা বছর ধরে যা আয় করলাম তার যদি আমি জড়ো করতে না পারি, হিসাব করতে না পারি, তাহলে আমি ট্যাক্স দেবো কিভাবে? সুতরাং রিটার্ন দেওয়া হয় পরের বছরে, যে বছরে মানুষ আয় করে সেই আয়ের ভিত্তিতে কত টাকা ট্যাক্স আসবে সেটা হিসাব নিকাশ করে পরের বছরে মানে ট্যাক্স দিয়ে থাকে, রিটার্ন দিয়ে থাকে। এই জন্য যে বছরে মানুষ আয় করে সেই ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। আমাদের বছর কিন্তু জুলাই টু জুন, নট ক্যালেন্ডার ইয়ার। তো মানে এখানে ইয়ারের ডেফিনেশন দেওয়া আছে, ইয়ার মিনস ফিনান্সিয়াল ইয়ার। কিন্তু ইন্ডিয়াতে আবার ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু ভিন্ন। ইন্ডিয়া ফলো করে ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার, মানে ইন্ডিয়া হচ্ছে এপ্রিল টু মার্চ। ইন্ডিয়াতে বছর শুরু হয় 1 এপ্রিল থেকে এবং বছর শেষ হয় 30শে মার্চ। আর আমাদের বছর শুরু হয় 1 জুলাই থেকে এবং বছর শেষ হয় পরের বছরের 30শে জুন। এই যে একটা আর্থিক বছর, এই আর্থিক বছরে মানুষ যা আয় করবে এইটার উপরে ট্যাক্সের হিসাব নিকাশ হচ্ছে তার পরের বছর। পরের বছরটাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার বা বাংলায় বলে কর বর্ষ। আর যে বছর মানুষ আয় করে সেটার নাম হলো আয় বর্ষ। তার মানে একটা হলো ইনকাম ইয়ার, পরের বছর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ইনকাম ইয়ারটাকে অবশ্য অনেকে অ্যাকাউন্টিং ইয়ারও বলে। বুঝতে পারছেন? রবীন্দ্রনাথের গানের মতো একটা গান শুনছেন না, যে তোমার হলো সারা আমার হলো শুরু। এখানেও বিষয়টা তাই। মানুষের আয় করা যখন সারা হয় তার পরের বছরে ইনকাম ট্যাক্স ধরা শুরু হয়। বিষয়টা এরকম হয় অনেকটা। এবং এখানে বলছে যে ইনকাম ট্যাক্স ইজ ওয়ান স্টেজ ট্যাক্স অ্যান্ড ইনকাম ওয়ান্স ট্যাক্স নেভার ট্যাক্স ট্যাগিং। একটা আয়ের উপরে যখন একবার কর আরোপিত হয়, কর দেওয়া হয়, তখন সেই আয়ের উপরে আবার কর ধরার কোনো মানে বিধান নাই। সুতরাং এটা মানে ওয়ান টাইম ট্যাক্স।
বলা হয়। এক আয়ের উপরে একবারই ট্যাক্স দিবে, ফিনিশ। পরের বছর আবার আয় করবে, আবার ট্যাক্স দিবে। বিষয়টা এরকম হয়। এবং ইনকাম ট্যাক্সকে বলা হয় যে মোর ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ। আমাদের ট্যাক্স রেটটাও প্রোগ্রেসিভ। একটু পরে দেখাবো ইনকাম ট্যাক্সের রেটটা, তখন আপনি দেখবেন। এবং যার কারণে মরাল, ইথিক্যাল এবং লিগ্যাল বেসিস ইজ স্ট্রঙ্গার দ্যান দোজ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ডাইরেক্ট ট্যাক্সটা ভালো, কারণ এটা সমাজে সমতা সৃষ্টি করে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা ভালো না, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স ধনী গরিব চিনে না। বুঝতে পারছেন? আপনি দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে যে বড় লোক, সে যদি একটা লাক্স সাবান কিনে, ওই লাক্স সাবানের ভিতরে ভ্যাট ইনক্লুডেড। তার মানে দামের মধ্যে সে ভ্যাট দিয়েই কিনলো। আর একজন গরিব পথের ভিখারিও যদি একটা লাক্স সাবান কিনে, তাকেও সম পরিমাণ টাকা ভ্যাট দিয়ে কিনতে দিতেছে। কিন্তু ইনকাম ট্যাক্সে ধনী গরিব আলাদা। মানে যাদের 3.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম, তারা মানে জিরো ট্যাক্স, তাদের কাছ থেকে সরকার ট্যাক্স চায় না। তো এই জন্য এই সব দিক চিন্তা করলে আপনার ইনকাম ট্যাক্স কথাটা শোনা যাচ্ছে না একটু। কথা আসছে না ক্লিয়ারলি। এরকম কেন হলো তো বুঝলাম না। কি সবার কি একই মানে শুনতে পাচ্ছেন না? এখন ঠিক আছে স্যার। তো দেখেন আর কি, এই যে আপনার এইগুলো দেখালাম আপনাকে, কথাগুলো বললাম, বা মানে কিছু মারফতি কথাবার্তা ট্যাক্স সম্পর্কে। তো দেখেন আপনার এই স্লাইডে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন। এই স্লাইডে কিন্তু আপনার এমসিকিউ হতে পারে যে মানে ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স এন্ড ভ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? ট্রু। হ্যাঁ, সুতরাং আপনি যতই পড়া হোক, এখান থেকে প্রতিটা স্লাইড নিয়ে, প্রতিটা স্লাইডেই বা প্রতিটা পড়ানোর সঙ্গেই আপনার একটা করে কোশ্চেন হতে পারে, একটা দুইটা কোশ্চেন হতেই পারে। তো সেগুলো আহামরি প্যারাটা থেকে লাস্ট প্যারাটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল এন্ড প্রোগ্রেসিভ। প্রগ্রেসিভ না মানে ডি প্রগ্রেসিভ এর ভাষা আছে স্যার। না না, প্রগ্রেসিভটা আমি দেখাবো আপনাকে। মানে ইনকাম ট্যাক্সটা যে স্যার ওই প্রগ্রেসিভ, যে মানে হ্যাঁ কি মানে কি? ইনকাম ট্যাক্সটা আপনার ওই যে ভ্যাটের মতো এরকম ডাইরেক্ট না, স্ট্রেট না, যে স্টেট 15% বা স্টেট 7.5% এরকম না। এটা প্রগ্রেসিভ, এটা ধাপে ধাপে ট্যাক্সটা বাড়ে। সেটা দেখাবো এই পরের স্লাইডেই আছে, 2-3টা পরের স্লাইডেই আপনি পাবেন। এই স্যার ইনকাম ট্যাক্স, স্যার আপনি একটা কথা বলছিলেন যে এখানে লেখা আছে যে ইনকাম ট্যাক্স একবার যেটা ট্যাক্স হয়ে গেছে সেটা আগে আর কখনো ট্যাক্স হয় না। কিন্তু স্যার না। আমার যখন আমি ভ্যাট দিচ্ছি তখন কি আমার ইনকামটা আলটিমেটলি আবার ট্যাক্স হইতেছে না? না না, ওটা তো এক্সপেন্ডিচার ট্যাক্স। আমি তো পড়াচ্ছি একটা ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ট্যাক্স তো অনেক প্রকার, ট্যাক্স 100 প্রকার। এর ভিতরে আমি পড়াই এক প্রকার। হ্যাঁ কি? আমার একটা question ছিল স্যার। হ্যাঁ কি ছিল? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। অসুবিধা স্যার এই যে আপনি বলছিলেন না ইনকাম ট্যাক্স ইয়ারটা শুরু হয় জুন থেকে জুলাই থেকে পরের বছর জুনের 30 পর্যন্ত, তাই তো? হ্যাঁ। এখন স্যার ধরেন কেউ একজন মানে জব শুরু করলো জানুয়ারি 1 তারিখ থেকে, তাইলে তার ইনকাম ট্যাক্সটা কিভাবে ধরা হবে নরমালি? জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত এই যে 6 মাস, এই জি স্যার। 6 মাস হচ্ছে তার মানে ফার্স্ট ইনকাম ইয়ার। এবং হ্যাঁ, হ্যাঁ। ইনকাম ইয়ার মে বি লেস দ্যান 12 মান্থ, বা ইনকাম ইয়ার ক্যানট এক্সিড 12 মান্থ। 12 মাসের বছরেও কখনো কখনো মানে আয় বর্ষ হতে পারে, ইনকাম ইয়ার হতে পারে, কিন্তু 12 মাসের বেশিতে কখনো ইনকাম ইয়ার হবে না। বুঝতে পারছেন? যেমন প্রথম বছর হতে পারে যে মারা গেছে, তাহলে মারা গেছে ওই বছর তো ভগ্নাংশের উপরে অ্যাসেসমেন্ট হবে, একটা খন্ডের উপরে। এরকম আর কি। তো ইনকাম ইয়ার কমেও দেখাবো আপনাকে, যদি মানে এটা এখন একটা স্লাইড চালাচ্ছি তো এই জি, জন্য জি, আমি দিতে পারতেছি না। আর নাহলে আমাকে এটা বন্ধ করে আমাকে ওই আরেকটা সিনেমা চালাইতে হবে, সেটা হলো ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের পার্থক্য। জি বুঝতে পারছেন? জি স্যার।
দেখাবো, ওই সিনেমাটাও দেখাবো, আপনি নিশ্চিন্ত থাকেন। আচ্ছা স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার ইনকাম ট্যাক্স তো এই বছরের ইনকামের উপরে পরের বছর ট্যাক্স ধরা হয়, তাহলে স্যার যদি কোনো রিটার্ন দিতে হয়, পরের এই বছরের ইনকামের উপরে পরের বছরে রিটার্ন দিতে হয়। এখন অনেক সময় এই বছরের ইনকামের উপরই কোম্পানি আমার বেতনের উপরে ট্যাক্স কেটে নেয়, সেটাও আমরা পড়াবো, টিডিএসটাও দেখবেন। তো তার মানে তো আমি দেখা যাচ্ছে যে আয় করতেছি, আমি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে যাচ্ছি, যদিও আমার এই ট্যাক্সটা দেওয়ার কথা আগামী বছর রিটার্নের সাথে, কিন্তু সরকার আমার বিশ্বাস করে না যে আমি যদি ফাঁকি দেই, আমি যদি রিটার্ন না দেই, এই জন্য আপনাকে অ্যাড সোর্সেই ট্যাক্স কেটে রাখে, তারপরে হিসাব নিকাশ পরে হবে। বুঝতে যদি পারছি স্যার। কম কাটা হয় তাহলে আরেকটু ওইটুকু দিয়ে আমাকে রিটার্ন দিতে হবে, বেশি কাটা থাকলে আমার আর দিতে হবে না, বা ওইটুকু ফেরত পাবো, বা সমন্বয় হবে ইত্যাদি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। দেখেন, একটা ভালো ট্যাক্স সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নীতি থাকে। সেটা হলো, দেখেন, ইকুইটি বলছে যে গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দা পিপলস এবিলিটি টু পে। একটা ভালো কর ব্যবস্থা সেটা মানুষের মানে এবিলিটি টু পে, মানুষের সামর্থ্যের উপরে ঠিক করে। যেমন এখন ঠিক করছে সরকার, ছেলেদের 3.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত, মেয়েদের 4 লক্ষ টাকা পর্যন্ত, মেয়েদের এবং সিনিয়র সিটিজেনদের 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এই যে মানে যারা রিক্সা চালায়, বস্তিতে থাকে, অথবা ছোটখাটো দোকান করে কোন রকম মানে জীবিকা নির্বাহ করে, তারা তো ট্যাক্স নেটে নাই, তাদের তো এবিলিটি ট্যাক্স দেওয়ার, তারা আগে জীবন ধারণ করবে, তারপরে তো ট্যাক্স। তো সুতরাং এই যে একটা ভালো ট্যাক্স সিস্টেমের এটা একটা বড় বৈশিষ্ট্য, যে ট্যাক্স সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা হবে যেটা অন দ্য বেসিস অফ পিপলস এবিলিটি টু পে। 2 নম্বর হচ্ছে সিম্পলিসিটি। ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম। এই যে দেখেন, সিম্পলিসিটি, এইটা হলো এবারের যে আয়কর আইন যেটা বাংলা যেটা করা হলো, এটা হলো সিম্পলিসিটির সবচেয়ে বড় উদাহরণ। যে বাংলায় আয়কর আইনটা করা হয়েছে যেন সবাই এটা পড়ে বুঝতে পারে। যদিও বিদেশিদের জন্য একটু সমস্যা, তাদের জন্য ইংলিশ ভার্সন বের হলো। তারপরে দেখেন কনভেনিয়েন্স। ট্যাক্স শুড বি কালেক্টেড ইন এ কনভেনিয়েন্ট ম্যানার। এই যে দেখেন, কনভেনিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমি যে চাকরি করি, আমার বেতন দেওয়ার সময় যে আমার কাছ থেকে কেটে রাখে, এটা আমার গায়ে বাঁধে না। কিন্তু আমাকে যদি 1 বছর পরে বলে আপনাকে এখন 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, এটা আমার জন্য বার্ডেন, এটা আমার জন্য ট্রাবলসাম। সুতরাং এই যে কনভেনিয়েন্ট ওয়েতে ট্যাক্সটা নিয়ে নেয়, এটা ভালো, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে ভালো ট্যাক্স সিস্টেমের একটা বৈশিষ্ট্য। স্টেবিলিটি। ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জ ফ্রিকুয়েন্টলি। ট্যাক্সের যে স্ট্রাকচার ঠিক করলো, একটা আইন হলো, সেই আইন যদি প্রতি বছর ঘন ঘন চেঞ্জ হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা, বিদেশি ইনভেস্টররা, তারা কিন্তু খেই হারায় ফেলে, তারা কিন্তু আমাদের আইনের উপরে আর আস্থা রাখতে পারে না। সুতরাং আইন এমন হওয়া উচিত যেন সেটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে না হয়। ইট শুড বি স্টেবল। তারপরে দেখেন প্রোগ্রেসিভিটি। ট্যাক্স শুড বি চার্জড অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ডিস্ট্রিবিউশন। মানুষের আয়ের মানে ধাপে ধাপে ট্যাক্সটা করা উচিত। যেমন যা আয়, মানে এক দেশ এক রেট যেন না হয়। আগে এক সময় ছিল, আমাদের 94 এর আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু আপনার সিঙ্গেল রেট ছিল ইনকাম ট্যাক্স, মানে এরকম ধাপে ধাপে বড় লোকের ট্যাক্স বেশি, মানে ছোট লোকের ট্যাক্স কম, এরকম ছিল না, সবার এক ট্যাক্স রেট ছিল। সেটা ভালো না, বরঞ্চ যারা অনেক বড় লোক, অনেক বেশি টাকা ইনকাম করে, তারা অনেক বেশি রেটে ট্যাক্স দিবে, একই রেটে নয়। ওইটাকেই বলা হয় প্রোগ্রেসিভিটি। এটা দেখাবো, এটা আপনি ওই যে আমরা যখন পরের কত নম্বর স্লাইডে আসবে আমি জানি না, আসলে পরে আমরা দেখবো যে হ্যাঁ, ধাপে ধাপে ট্যাক্সটা বাড়ে, যাতে করে আপনার একজনের ইনকাম 10 লাখ, তার যা ট্যাক্স আসবে, একজনের ইনকাম 1 কোটি, তার ওই ট্যাক্সের 10 গুণ আসবে, নো, অনেক গুণ বেশি আসবে। তারপরে সার্টেনটি। ট্যাক্স সিস্টেম শুড নট হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট। মানে ট্যাক্সটা এমন ভাবে করা উচিত যেন সহজে কালেক্ট করা যায়, এবং এটা নিশ্চিত থাকা যায় যে এই ট্যাক্সটা আদায় হবে, এই আর কি। তারপরে দেখেন, এখানে কনভেনিয়েন্স এর আরেকটা মিনিং আছে, যে ট্যাক্স শুড বি কালেক্টেড ইন এ কনভেনিয়েন্ট ম্যানার। কনভেনিয়েন্ট কি? দেখেন, আগে জমিদার প্রথা ছিল, আপনি দেখেন মানুষের মানে গোয়ালে, কৃষকের গোয়ালে যখন মানে ধানে ওঠে, ধান যখন ভরে যায়, তখন তার ফুর্তি ধরে না, তখন যদি তাকে খাজনার কথা বলা হয়, সে তখন ইজিলি খাজনা দিতে পারে।
তো সুতরাং বিষয়টা এরকম আর কি যে মানুষের হাতে যখন টাকা থাকে তখন যেন ট্যাক্সটা নেওয়া হয়। বিষয়টা এরকম। তারপরে দেখেন যে ক্যানন অফ ট্যাক্সেশন আর দ্য মেইন বেসিক প্রিন্সিপলস বা রুলস সেট টু বিগিন দ্য গুড ট্যাক্স সিস্টেম। এবং এখানে ক্যাননের যে চারটা ক্যাননের কথা বলা হচ্ছে সেটা হলো ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভেনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি। এই চারটারই আরো ডিটেলস আছে এখানে যে ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভেনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি। এগুলো একটু ডিটেলস মানে পড়তে হবে আপনাকে, দেখতে হবে। আমি এগুলো শীট দিয়ে দেবো, যদি আপনাদের ক্যাপ্টেন দিয়ে বা স্যার ক্লিয়ার। ক্যানন জিনিসটা কি? ক্যানন মানে তো নীতি বা বৈশিষ্ট্য। ক্যানন মানে ক্যামেরা না। এগুলো একটু দেখে নিন, মানে এগুলার যে মানে মার্কতি কথাবার্তা, তো এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, বাট এইসব জায়গা থেকেও হয়তো আপনার কোনো এমসিকিউ তে কোনো কিছু আসতে পারে, সেই জন্য এগুলো দেখে নিন। এখন দেখেন যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি। ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য মিনিং এর দিক থেকে পার্থক্য বলতে যে ডাইরেক্ট ট্যাক্সেস আর দ্য ট্যাক্সেস in which the incidence and impact falls on the same person, মানে যার উপরে কর আরোপ করা হয় তাকেই করটা বহন করতে হয়, একই ব্যক্তির উপরে করটা হয়। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স আর সাব টাইপ অফ ট্যাক্সেস where incidence and impact fall on the two different persons, মানে দেখা গেল একজনের উপরে চাপানো হলো, মানে ভ্যাটটা করা হলো, কিন্তু আলটিমেটলি সে ভ্যাটটা শিফট করে ফেললো কনজিউমারের উপর। Nature of tax. Direct tax is progressive in nature. Indirect tax are regressive in nature. আসলে regressive হবে কিনা আমার সন্দেহ। Indirect tax যেটা সেটা তো অনেকটা মানে টাইপের স্টেজ, মানে সচরাচর যেটা দেখা যায় সেটা হলো যে সিঙ্গেল রেট, হয়তো ভ্যাটের ধরেন 15%, 7.5%, 5% এরকম ট্রাঙ্কেটেড কিছু বেস থাকে, কিন্তু একেবারে রাশিত হারে হয় এরকম খুব একটা মনে হয় না। যাই হোক, তারপরে দেখেন ট্যাক্সেবল ইভেন্ট at the time of earning income, মানুষ যখন আয় করে তখন তাকে ট্যাক্স দিতে হয়। আর ইনডাইরেক্ট ট্যাক্স যেটা ভ্যাট যেটা দিতে হয় পার্চেজের সময়, সেলস এর সময়, ম্যানুফ্যাকচারের সময় বা রেন্টালিং সার্ভিসের সময়, এই ঘটনাগুলো যখন ঘটে আয়ের সাথে সম্পর্কিত। আর ওগুলো গুডস এন্ড সার্ভিসের সাথে সম্পর্কিত হচ্ছে বিএটি। এই জন্য বিদেশে ইন্ডিয়াতে বিএটির নাম হচ্ছে জিএসটি বা ইস্যু তো জিএসটি। আপনার ইন্ডিয়াতে মনে হয় থাইল্যান্ড বা সিঙ্গাপুরে জিএসটি। স্যার শোনা যাচ্ছে না হ্যাঁ স্যার, এই যে এখন শোনা যাচ্ছে। স্যার মাঝে মধ্যে আপনাকে শোনা যায় না স্যার। সেটা তো আজকে মানে মনে হচ্ছে, এরকম তো মনে হয়নি কখনো। কি করবো বলেন দেখি। সবই তো ঠিক আছে, এখানে মাইক্রো কন্ট্রোল সবই ঠিক আছে। স্যার কি ল্যাপটপে ইয়ে করছেন, ক্লাস হ্যাঁ, করছেন স্যার ল্যাপটপে? ল্যাপটপে স্যার ওই স্পিকারের ওখানে ক্লিক করে, যেখানে সাউন্ড ওখানে ক্লিক করে দেখেন তো কোনো কারণে ইকুয়ালাইজার ওপেন হয়ে আছে কিনা স্যার, মাইক্রোফোনের ওখানে। এছাড়া আর কোনো কিছু দেখতেছি না তো, আপনার তো সব ঠিক আছে স্যার। কি করবো, আপনার মাইক্রোফোন এখানে যাব। আচ্ছা, এখানে মাইক্রোফোন 100%। জি স্যার। করবো এটাতে কোনো কোনো অপশন আছে স্যার, স্টিরিও অথবা ইকুয়ালাইজার কোনো অপশন আছে নাকি এরকম স্যার? আছে সাউন্ড আউটপুট স্পিকার 2 রিয়েল টেক আর অডিও এটা লেখা। স্যার ইনপুটটা চেঞ্জ করতে হবে মনে হয় স্যার। হ্যাঁ, স্যার, আপনার সাউন্ড ইনপুটের সমস্যা হচ্ছে। পাবো কই? ইনপুট কোথায় পাবো বুঝলাম না। আউটপুট লেখা, সাউন্ড আউটপুট। স্যার ওই 2 স্পিকারের জায়গায় সিঙ্গেল স্পিকার দিয়ে দেখা যায় যদি কোনো অপশন থাকে আর কি, তাহলে এছাড়া এছাড়া আজকে স্যার আমাদের ব্যাড লাগছে স্যার।
বুঝলাম না কিভাবে করে। স্যার আপনি একবার বের হয়ে আরেকবার মানে রিজয়েন করে দেখতে পারেন, তাহলে হয়তো অনেক কিছু সলভ হয়ে যেতে পারে। আচ্ছা শোনেন, মাইক্রোফোন অ্যাক্সেস, আচ্ছা এটা হলো অন, তারপর লেট অ্যাপ অ্যাক্সেস মাইক্রোফোন, এটাও অন, ক্যামেরা অন, ডেস্কটপ অ্যাপ ওয়েব ভিউয়ার অফ। আচ্ছা দেখি আমরা এখন তাহলে পার্থক্যগুলো একটু দেখেন। ট্যাক্সেবল ইভেন্ট যেটা বললাম, লেভি, ডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড এন্ড কালেক্টেড ফ্রম দি অ্যাসেসি, আর ইনডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড এন্ড কালেক্টেড ফ্রম দ্য কনজিউমার। আর শিফটিং দ্য বার্ডেন, মানে ট্যাক্স বার্ডেন ক্যানট বি শিফটেড অ্যাট ডাইরেক্ট ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স বার্ডেন ইজ শিফটেবল। ট্যাক্স কালেকশন, কতগুলো শোনা যায় এখন? জি স্যার, শোনা যাচ্ছে। সমস্যা হচ্ছে? নো স্যার। না স্যার, সমস্যা হচ্ছে না। Tax collection, tax is usually collected after the income year, আর indirect tax বা VAT এটা at the time of sale or purchase or rendering service। তো এই যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পার্থক্য, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য কি? তো কয়েকটা সাবজেক্ট ওয়াইজ এগুলোকে আমরা এভাবে ভাগ করতে পারি। এগুলো আপনার পরীক্ষা পারপাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু আপনার এটা মানে এই প্রিলিমিনারি স্টেজ। কিন্তু যদি কারোর সম্পদ 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকার মধ্যে হয়, অথবা তার একাধিক গাড়ি থাকে, একের বেশি গাড়ি থাকে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে 8000 স্কয়ার ফিটের উপরে বাড়ি থাকে, বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাকে 10% ট্যাক্সে 10% সারচার্জ দিতে হবে। তার মানে একটু আগে আমি যে অঙ্কটা করাইলাম যে এক ব্যক্তির ইনকাম হচ্ছে 10 লাখ, তাহলে তার ট্যাক্স আসবে 72,500। 72,500 যদি কারো ট্যাক্স আসে এবং তার সম্পদ যদি হয় 5 কোটি, তাহলে তার কত টাকা সারচার্জ হবে কেউ বলতে পারবেন? 10%, 7,250। হ্যাঁ কারেক্ট, 7,250। আমরা যে অঙ্কটা দিলাম আপনাকে, ওই অঙ্কের সাথে যদি আমি এটুকু জড়াই দিই যে ওই ভদ্রলোকের সম্পদ ছিল 5 কোটি, তার মানে 5 কোটি মানে 4 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে, তার মানে তার সারচার্জ হবে ট্যাক্সের 10%। তার ট্যাক্স যদি আসে 72,500, স্বাভাবিকভাবে সারচার্জ মানে ওয়েল সারচার্জ আসবে আপনার 7,250। তেমনি ভাবে কারোর যদি 20 কোটি টাকা সম্পদ হয় তাহলে 20%। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইলাম, যদি কারোর 5 কোটি হয়, যদি কারোর 15 কোটি হয়, তাহলে ওই যা ট্যাক্স আসছে। ভয়েস শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার। আচ্ছা বলেন, এই যে স্লাইডটা এটা এখন সরে যাবে, কোনো কোশ্চেন? স্যার নেট ওয়েলথের কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতে, বা সারচার্জ কেন দেওয়া হয়? যারা সম্পদশালী তাদেরকে আপনার শুধু আয়ের উপরে আয়কর দিলেই হবে না, তার কাছ থেকে জোরপূর্বক মানে একটা সারচার্জ, সম্পদ বেশি থাকার কারণে একটা মানে এটা ধনী গরিবের বৈষম্য দূর করার একটা মানে প্রচেষ্টা আর কি। এরা এক সময় ছিল আপনার ওয়েল ট্যাক্স অ্যাক্ট 1963, মানে দান কর এই সম্পদ কর আইন ছিল। এইটা এক পর্যায়ে সম্পদ কর আইন উঠে গেছে, উঠে যাওয়ার পরে এখন ওটা আলাদা আইন দরকার নাই, ইনকাম ট্যাক্স এর সাথেই একটা আলাদা একটা সারচার্জ নিয়ে নিলেই কভার আপ হয়ে যায়। বিষয়টা এরকম আর কি, মানে যাদের সম্পদ 4 কোটি টাকার বেশি, তারা শুধু ইনকামের উপরে ইনকাম ট্যাক্স দিলেই মানে হবে না, শেষ হবে না, তাদের অবশ্যই সাথে সম্পদ সারচার্জ। নেট ওয়েলথ মানে হলো তার যা গ্রস ওয়েলথ, এখান থেকে লায়াবিলিটি বাদ দিলে নেট ওয়েলথ হয়, মানে নেট অ্যাসেট সোজা কথা হয়, মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি সমান সমান নেট অ্যাসেট। ঠিক আছে? স্যার এখানে 20, হ্যাঁ বলেন। স্যার 20% যে ট্যাক্স রেট, একটা আমরা দেখলাম যে 10% ট্যাক্স সারচার্জের ক্ষেত্রে যদি হচ্ছে কারো হাউস প্রপার্টি থাকে 8,000 স্কয়ার ফিট, আর অথবা 2টা মোটর কার থাকে। স্যার এখানে যদি আমাদের কারো মানে কোনো ক্যাশ মানে ক্যাশ 4 কোটি না থাকলেও বা ক্যাশ 10 কোটি না থাকলেও কারো 2টা মোটর কারের বেশি আছে বা 8,000 স্কয়ার ফিটের চেয়েও মানে একটা হাউস প্রপার্টি না আরো কয়েকটা হাউস প্রপার্টি আছে, সেক্ষেত্রেও কি 10% হবে?
Yes, মানে আমি একটা উদাহরণ দিই, যে ভদ্রলোকের অঙ্ক দিলাম আপনাকে যে 10 লাখ টাকা ইনকাম হলে কত টাকা ট্যাক্স হয়, আপনি বের করে দিলেন যে 72,500 টাকা ট্যাক্স হবে। এখন ধরেন ওই ভদ্রলোকের এবারে নেট ওয়েলথ হচ্ছে 3.5 কোটি, কিন্তু 2টা গাড়ি আছে তার নিজের নামে, কিন্তু সম্পদ 4 কোটি টাকা এক্সিড করেনি। সেক্ষেত্রে কি তার সারচার্জ দিতে হবে? উত্তর হলো ইয়েস। তার যেহেতু একাধিক গাড়ি আছে, তার সম্পদ 4 কোটি টাকা অতিক্রম না করলেও তাকে ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। স্যার গাড়িটা স্যার যদি স্যার ওই বিজনেস স্যার ওনার যদি 3টা মোটর কার থাকে সেক্ষেত্রেও 10%? হ্যাঁ, সেক্ষেত্রেও 10, মানে গাড়ি যদি একাধিক গাড়ি থাকে। আচ্ছা, আর হাউস প্রপার্টিও কয়েকটা থাকলে 8,000 স্কয়ার ফিটে সেক্ষেত্রেও 10%? তাইলে মানে টু ওনারশিপ অফ ওনারশিপ অর কি লেখা যায় যে মানে 2টা একাধিক গাড়ি, মোর দ্যান ওয়ান মোটর কার, ওনারশিপ অফ মোর দ্যান ওয়ান মোটর কার হয়ে গেল। আর মোটর কার আর হাউস প্রপার্টি এর নেট যদি 10 কোটি এর বেশি হয় তাহলেও 10%? না, এই যে যেটা দেখাচ্ছি এটা কি আপনি দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন তো নাকি এটা? স্যার স্লাইডটা আসছে। হ্যাঁ, ঠিক আছে। না, ওই আপনার কথায় আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনি আমাকে একটা কোশ্চেন করছেন যে 2টা গাড়ি থাকলে স্যার বুঝলাম যে 10%, যদি কারো 3টা গাড়ি থাকে তাও কি 10%? এই জন্য আপনার কথার ভিত্তিতে আমি লাইনটা চেঞ্জ করে দিচ্ছি। ওনারশিপ অফ মোর দ্যান ওয়ান মোটর কার, দেখছেন? এই কোশ্চেনটা আমি করেছিলাম। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বললেন জানি আমি মাত্র, না কি বললেন বুঝি নাই। স্যার হাউস প্রপার্টি এর নেট যদি 10 কোটি এর বেশি হয় তাহলেও কি 10%? না, আপনি একটা উদাহরণ দেন আমাকে, তাহলে আমি বলে দিতে পারি। মানে আমি তো উদাহরণ দিয়ে কথা বলি। মানে স্যার ক্যাশ 4 কোটি এর কম আছে কিন্তু হাউস না 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 না, ক্যাশ না। আপনি ক্যাশ ক্যাশ করতেছেন কেন? আপনি বলবেন নিট সম্পদ, নিট সম্পদ, বা যদি ইংলিশে বলেন আপনি বলবেন নেট ওয়েলথ। খালি ক্যাশ না তো, তার ক্যাশ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সোনা দানা আছে, কত কিছু আছে, ফার্নিচার আছে। ক্যাশ ক্যাশ করেন কেন? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এখন ঠিক মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, বলেন কোশ্চেনটা বলেন। না স্যার, আমি ভাবছিলাম যে এটা 4 কোটি যেটা ক্যাশ ছিল, ওয়েলথ চেক খেয়াল করিনি। ক্যাশ না, না এখন কথা হলো যে কারোর যদি ধরেন 50 কোটি টাকার সম্পদ হয়, কিন্তু তার গাড়ি আছে একটা, গাড়ি একাধিক গাড়ি নাই, অথবা একাধিক গাড়ি আছে, তাহলে কি হবে? 50 কোটি টাকার সম্পদ হলে তার তো 30% চলে যাবে, তার তো আর ওইগুলোর দিকে তাকাইতে হবে না। এখন কোম্পানির ট্যাক্স রেট কি? আমরা তো এতক্ষণ ধরে যে স্ল্যাব রেটটা দেখলাম, আপনারা শিখলেন কিভাবে 10 লাখ টাকার উপরে ট্যাক্স বের করতে হয়। ওই স্ল্যাব রেট কার কার ক্ষেত্রে প্রযোজ্য এটা কি জানেন? আমি বলে রাখি, ওই যে স্ল্যাব রেট, আমরা ওটাকে স্ল্যাব রেট বলি। স্ল্যাব মানে ধাপে ধাপে ট্যাক্সের রেটটা বাড়ে, মানে এক রেট না। ওই রেট লিখে রাখতে পারেন। ওই রেট হলো ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। শুধু এই 3 ক্যাটাগরির ট্যাক্স পেয়ারের জন্য ওই স্ল্যাব রেটটা ব্যবহৃত হয়। লিখে রাখেন যে ওই যে স্ল্যাব রেট যেটা ধাপে ধাপে বাড়ে, সেটা ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং সিএ পার্টনারশিপ ফার্ম। তো সিএ ফার্ম বাংলাদেশে অনেকগুলো পার্টনারশিপ ফার্ম আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হলো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, বাংলা হচ্ছে হিন্দু অবিভক্ত পরিবার। এদের জন্য প্রযোজ্য। বাকিদের জন্য আপনার চোখের সামনে এখন বাকি যদি লিস্টেড কোম্পানি হয়, শেয়ার বাজারে লিস্টেড,
পাবলিকলি ট্রেডেড কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 20% অথবা 22.5% অথবা 25%, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। কন্ডিশন গুলো দেখাবো আপনাকে। স্যার আগের একটা লয়ে আমি জানতাম রেসিডেন্ট নন রেসিডেন্টের রেটের মধ্যে ডিফারেন্স আছে, এখানে কি সেটা আছে স্যার? ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি স্যার, ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট নন রেসিডেন্ট আর কি, বাংলাদেশের রেসিডেন্ট আর নন হ্যাঁ আছে আছে আছে। সেটা হলো যে নন রেসিডেন্ট যারা ফরেনার, তাদের ট্যাক্স রেট হচ্ছে ডাইরেক্ট 30%, মানে তারা স্ল্যাব রেটের বেনিফিটটা পায় না। কিন্তু নন রেসিডেন্ট যদি বাংলাদেশি হয়, তারা ওই স্ল্যাব রেটের বেনিফিটটা পায়। আচ্ছা, এখন দেখেন যে কোম্পানির ট্যাক্স রেট কি। কোম্পানি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় অথবা যদি অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন হয়, তাদের ট্যাক্স রেট হচ্ছে 27.5 বা 30, ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। সেটা পরের স্লাইডে আমি কন্ডিশন দেখাবো, যে কন্ডিশন মানলে 27.5, কন্ডিশন না মানলে 30। তারপরে ওয়ান ম্যান কোম্পানি, মানে এক মালিকই মানে কোম্পানি। একটা কোম্পানি লিমিটেড কোম্পানি, এটা আপনার আরজিসি তে রেজিস্টার্ড, কিন্তু শেয়ার হোল্ডার ডাইরেক্টর একজন। এটা সম্ভব, এটা কোম্পানি আইনেও চেঞ্জটা আসছে। তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 22.5 অথবা 25। তারপরে দেখেন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান যেটা শেয়ার বাজারে লিস্টেড, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আর যেগুলো নন লিস্টেড বা বিদেশি ব্যাংক, তাদের ট্যাক্স রেট হচ্ছে 40। আর মার্চেন্ট ব্যাংক হচ্ছে যারা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, অর্থাৎ সিকিউরিটি হাউস গুলো, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5, ইরেসপেক্টিভ অফ লিস্টেড অর নন লিস্টেড। তারপরে মোবাইল ফোন কোম্পানি হচ্ছে আপনার 40 or 45। যদি লিস্টেড হয় তাহলে 40, আর লিস্টেড না হলে 45। যেমন আপনার গ্রামীণ ফোন এবং রবি, এদের ট্যাক্স রেট হচ্ছে 40, আর বাংলা লিংকের ট্যাক্স রেট হচ্ছে 45, কারণ বাংলা লিংক এখনো শেয়ার বাজারে লিস্টেড না, তাদের শেয়ারটা। আর টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ বিড়ি, সিগারেট, গুড়, জর্দা, এগুলো যারা তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, সে ব্যক্তি হোক, কোম্পানি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, ওইভাবে মিলে, তার ট্যাক্স রেট হচ্ছে 47.5%, মানে 45% হচ্ছে ট্যাক্স, আর 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ, একই ইনকামের উপর। তো ডাইরেক্ট 47.5 বললেও একই কথা, কিন্তু এখানে একটু ভাগ করে করা আর কি। এই এখন আপনি দেখেন, যদি আপনি মানে এইটা দেখার পরে আপনি বলেন আমাকে যে কোনো কোশ্চেন আছে কিনা বা আপনি করতে চান। স্যার টবাকো ফর্মেটটা বুঝে নেন। হ্যাঁ, কোনটা? টবাকো ফর্মেটটা। একটু দাঁড়ান। না, এখানে একটু টাইপ করে ওইটা বসায় দিলাম আর কি। মার্চেন্ট ব্যাংক, তো মার্চেন্ট ব্যাংকের উপরে ব্র্যাকেটে আমি এখন লিখে দিলাম যে ইরেসপেক্টিভ অফ লিস্টেড অর নন লিস্টেড। মানে মার্চেন্ট ব্যাংক যেগুলো শেয়ার সিকিউরিটি হাউস, শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, তো সেগুলো লিস্টেড হোক আর নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আচ্ছা, এখন আপনি বলেন কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি একটা অঙ্ক দেবো এখান থেকে। স্যার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 20% না 22.5% না 25% এটা কিভাবে বোঝা যাবে? এটা আমি বুঝাবো এই পরের স্লাইডে। ওগুলো আছে সম্ভবত পরের স্লাইডে। স্যার কোম্পানি যদি নন রেসিডেন্ট হয়? আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, সেটা হলো আমি দুইটা কোশ্চেনের উত্তর দিতেছি, দুইটা কোশ্চেনই শুনছি। এই লিস্টেড এটা এখানে না, এটা আমাকে অন্য একটা মানে স্লাইড টানে দেখাইতে হবে। শুধু এইখানে এইটুকু দেখে রাখেন যে লিস্টেড কোম্পানি যেগুলো শেয়ার বাজারে,
তাদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 20 অর মানে 22.5 অর 25, ডিপেন্ড করে, কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশন গুলো তারা মানলো কি মানলো না তার উপরে ডিপেন্ড করে। আবার নন লিস্টেড কোম্পানি যেগুলো মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদেরও একই ঘটনা, 27.5 বা 30, ওই দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন দুইটা মানলে 27.5, না মানলে 30। এগুলো আমরা পরবর্তীতে আরো যেগুলো পড়াশোনা হবে সেখানে আপনি পাবেন এটা। আর যদি আজকেই দেখতে চান যে কি হলে 27.5, কি হলে 30, তাহলে আমাকে আবার এটা বন্ধ করে ওই অন্য একটা চালাইতে হবে। হ্যাঁ, 30 লক্ষ টাকার বেশি, কোনো একটা সিঙ্গেল ট্রানজেকশন 5 লাখ টাকার বেশি, আর হলো সমস্ত রিসিট তাদের অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হতে হবে 100% প্রাপ্তি। এরকম দুইটা কন্ডিশন আছে, ওই দুইটা কন্ডিশন ফুলফিল করলে 27.5, আর কন্ডিশন ফুলফিল না করলে 30, এই আর কি। স্যার মোবাইল ফোন কোম্পানি বলতে তো শুধু টেলিকমিউনিকেশনস কোম্পানি বোঝানো হচ্ছে, তাই না? অবশ্যই। তাহলে এটা ক্লিয়ার? কোম্পানি যদি নন রেসিডেন্ট হয় তখন ও নন রেসিডেন্টের একটা কথা বলছেন, নন রেসিডেন্ট কোম্পানির কোনো আলাদা ট্যাক্স রেট নাই। নন রেসিডেন্ট যদি হয় তাকে আমার ফেলাইতে হবে 1 নাম্বার বা 2 নাম্বারের মধ্যে। নন রেসিডেন্ট কোম্পানির কোনো আলাদা ট্যাক্স রেট নাই। তাহলে বলতে পারেন যে নন রেসিডেন্ট কোম্পানিকে আমরা কত পার্সেন্ট রেটে ট্যাক্স করব? নন রেসিডেন্ট কোম্পানিকে আমি 1 নাম্বার বা 2 নাম্বারে ফেলাবো, তারপরে তাকে ট্যাক্স করব। নন রেসিডেন্ট যেমন বাটা শু কোম্পানি নন রেসিডেন্ট, তো বাটা শু কোম্পানির শেয়ার বাজারে তো লিস্টেড, তাইলেও তার ট্যাক্স রেট হবে 22.5 বা 20, যেটাই হোক না কেন সেটা হবে। আবার যদি নন রেসিডেন্ট কোম্পানি কিন্তু শেয়ার বাজারে লিস্টেড না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 27.5 বা 30 হবে। বুঝতে পারছেন? সুতরাং একটা কথা বলি আপনাকে, অনিবাসী কোম্পানি বা নন রেসিডেন্ট কোম্পানির আলাদা কোনো ট্যাক্স রেট আছে কি নাই? উত্তর হলো নাই। তাহলে না থাকলে আমি কোন রেটে তাকে ট্যাক্স করব? ওই যে 1 নাম্বার বা 2 নাম্বারে ফেলাইয়া জবাই করব। ওকে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটার একটা ছবি তোলেন। জি স্যার। একটা মানে একটা অঙ্ক দেবো এখন এইটার উপরে ভিত্তি করে। তুললে হয়। ঠিক আছে। আচ্ছা, ধরেন এক ভদ্রলোকের নাম মিস্টার কাউস মিয়া। সে হলো টোবাকো ম্যানুফ্যাকচারার। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করে আমাকে বলেন। সেটা হলো এক ভদ্রলোকের অঙ্ক দিচ্ছি, তার নাম হলো কাউস মিয়া, সে হাকিমপুরি জর্দার মালিক, সে ব্যক্তি। এখন তার এবারে জর্দা উৎপাদন থেকে তার এবারে ইনকাম হয়েছে 1 কোটি টাকা, আর তার সম্পদ আছে 5 কোটি। তাহলে মিস্টার কাউস মিয়াকে কত টাকা ট্যাক্স এবং কত টাকা সারচার্জ দিতে হবে আপনাদের মধ্যে কে বলতে পারবেন? স্যার ইনকামের উপর ট্যাক্স দেওয়া লাগবে এই 47,50,000, আর নেট ওয়েলথের উপর আসবে হচ্ছে তার 10%, 47 আপনার 4,75,000। সবাই একমত কিনা দেখেন। না স্যার, ট্যাক্স দিতে হবে হচ্ছে 45 লক্ষ, আর সারচার্জ দিতে হবে হচ্ছে 2,50,000, টোটাল 47,50,000। আর ওয়েলথের উপর কোনো প্রকার সারচার্জ দিতে হবে না, যেহেতু লিমিট, সরি সারচার্জ দিতে হবে 10%, 1 crore 10%। 1 crore 10% না, এটা হচ্ছে যে যেটা ট্যাক্স আসছে ট্যাক্সের 10%, যে ট্যাক্স লায়াবিলিটি আসছে ওটার 10%। স্যার
স্যার আমার মনে হয় যে এটা তো ইন্ডিভিজুয়াল তো টোটাল স্ল্যাব রেটে যাবে। ওয়েলথের উপর আসবে 4,50,000 কোটি ইনকামের উপরে 45% হচ্ছে যে 4,50,000 45% প্লাস হচ্ছে 2% হচ্ছে যে একটা চার্জ আসবে, ওই যে যারা বিড়ি বিক্রি করে তাদের আবার একটা 2% একটা আলাদা 2.5% একটা আলাদা কি আছে, একটা চার্জ আছে যে স্ল্যাবের মধ্যে ছিল, ওই যে চার্টের মধ্যে ছিল। তো টোটাল হচ্ছে যে 47.5% ক্যালকুলেট করা লাগবে। আর কেউ? স্যার টোটাল 97,50,000 টাকা আসবে। টোটাল না 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 স্যার, ট্যাক্স আসবে হচ্ছে 45 লক্ষ আর সারচার্জ আসবে হচ্ছে 7,25,000 টোটাল, এই যে ওয়েলথের জন্য এবং এই যে ইনকামের জন্য। ইনকামের 2.5% সারচার্জ আর নেট ওয়েলথের 10% সারচার্জ হচ্ছে ওই আগের ইনকামের ট্যাক্সের উপর। আচ্ছা, তাহলে আমি অ্যানসারটা করে দিই, কারণ আপনারা যা বলছেন ওইটাই। জি স্যার। 1 নাম্বার ট্যাক্স সমান সমান 1 কোটি ইন্টু 45% সমান সমান 45 লাখ। 2 নাম্বার ইনকাম সারচার্জ সমান সমান 1 কোটির উপরে তো 1 কোটি টাকা তার ইনকাম, এর 2.5% সমান সমান 2.5 লাখ। 2.5 লাখ। 3 নাম্বার ওয়েল সারচার্জ ট্যাক্সের 10%। কত? 52 লক্ষ। কত? 52,25,000 25 পাইলেন কই আবার? 52 লক্ষ আসছে স্যার। 2 লাখ স্যার। 52 আপনাদের কি কারোর 52 লক্ষ হয়েছিল? না স্যার হয় নাই। জি স্যার 52 লাখ আসছে। তো বলেন নাই তো, কেউ তো 52 লাখ শুনি নাই কারোর মুখে। একই ইনকামের উপরে 45% হচ্ছে ট্যাক্স, 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ। 1 কোটি টাকার 2.5% 2.5 লাখ টাকা, তার মানে ট্যাক্স এবং ইনকাম সারচার্জ মিলে আসে 47.5 লক্ষ টাকা। এখন আসবে ওয়েলথ সারচার্জ 10%। 10% অফ হোয়াট? 10% অফ ট্যাক্স। ট্যাক্স কত? 45 লাখ। 45 লাখে 10% আসে কত? 4.5 লাখ। জি তাহলে সব মিলে তার কত হবে? 52 লাখ টাকা। এই লোকটা 1 কোটি টাকা আয় করছে, সরকার তার কাছ থেকে চুইসা নিবে 52 লাখ টাকা, অর্ধেকের বেশি। বুঝতে পারছেন? এই জন্যই মিস্টার কাউস মিয়া বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এত বড় বড় মহারথী থাকতে কোথাকার কোন কাউস মিয়া পুরান ঢাকার পাতলা খান লেনে থাকে। সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা। কেন? সে একটা খারাপ জিনিস বানায়। কি বানায়? হাকিমপুরি জর্দা, যেটা নর্থ বেঙ্গলে প্রচুর মানুষ খায়। এবং একটা অবাক করা কাণ্ড, সে ব্যক্তি, সে কিন্তু ব্যক্তি, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে কোম্পানি রেখে। মানে সে কিন্তু মানে ব্যক্তি হয়েও মানে সে ব্যক্তির রেট, ব্যক্তির স্ল্যাব রেট মানে তার বেলায় কাজ করবে না। কিন্তু এই কাউসমিয়ার যদি হাকিমপুরি জর্দার যে ইনকাম, এর পাশাপাশি তার যদি বাড়ি ভাড়া ইনকাম থাকে, ওইটার উপরে হবে স্ল্যাব। কিন্তু যেহেতু টোবাকো সামগ্রী তৈরি করে, এটার উপরে ডাইরেক্ট
তাহলে কি টোবাকো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে পার্সোনাল ইনকামের উপরে টোবাকোর ওই 45% ধরতে হবে, স্ল্যাব না ধরে? কি বুঝি নাকি? যদি টোবাকো ম্যানুফ্যাকচারিং থেকে পার্সোনাল ইনকাম হয়, তাহলে সেই পার্সোনাল ইনকামের উপর স্ল্যাব না ধরে আমি টোবাকো ম্যানুফ্যাকচারিং এর যেই 45% আছে সেটাই কি ধরবো? আপনার এই আমি যে অ্যান্সার করে দিলাম এতে আপনার কি মনে হয়? স্যার ওইটাই ধরতে হবে আর কি। কি মনে হয় কি আপনার? স্যার ওইটাই 45%ই ধরতে হবে। এখন তাইলে ওইটা যে লেখাটা ওখানে লেখা ছিল, যারা তামাক জাতীয় পণ্য উৎপাদন করিবে সে ব্যক্তি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, কোম্পানি হোক, তাহাকে 45% রেটে ডাইরেক্ট ট্যাক্স দিতে হইবে, এটা লেখা ছিল ওখানে। আমি আবার লেখাটা আনতে পারি, ফিরে আনবো? জি স্যার, আনলে ভালো হয়। এখন কারণ আপনারা তো বলছিলাম একটা ছবি তোলেন নাই আপনি? এটার ছবি তুলতে বলছিলাম, ছবি তুলতে বইলেই আমি অঙ্ক দিছি। জি স্যার, ছবি তুলেছে। তুললে তো ওখানে লেখা আছে যে টোবাকো একদম সবার নিচে, টোবাকো সামগ্রী যারা তৈরি করবে, টোবাকো ম্যানুফ্যাকচারিং আইদার কোম্পানি অর ফার্ম অর ইন্ডিভিজুয়াল, whoever may be. স্যার, টোবাকো কোম্পানির ক্ষেত্রে কি রেসিডেন্ট নন রেসিডেন্টের কোনো ব্যাপার আছে? না, নন রেসিডেন্টের কোনো ব্যাপার নেই। টোবাকো সামগ্রী যদি তৈরি করে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, আকিস বিড়ি, সবার এই একই রেট 45 প্লাস আড়াই। সে লিস্টেড হোক নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না। যেমন আপনাকে বলি, ব্রিটিশ আমেরিকান কোম্পানি কিন্তু লিস্টেড, বুঝতে পারছেন? কিন্তু কাজ হবে কি, লিস্টেড হলে সে কিন্তু আর 1 নম্বরে থাকতে পারতেছে না, সে সবার শেষে। এই আর কি। আচ্ছা, তো স্যার এর আগের পার্টটা আমি মিস করেছি স্যার, হচ্ছে নেট ওয়েলথ চার্ট করার, ওইটা আমি মিস করেছি স্যার। এখন কি করব বুঝতে পারতেছি না আর কি বাকি সিকোয়েন্সটা। মিস করছেন মানে? মানে কারেন্ট চলে গেছিল, আমি ওয়াইফাই থেকে ফোনের ডাটা সুইচ করতে করতে ওই নেট ওয়েলথের পার্টটা মিস করে গেছি, বুঝতে পারতেছি না এখন। সার্চার্জ জিনিসটা বুঝতে পারতেছি না, আবার ওই যে 4 কারোর, তারপর আর কি কি যেন ছিল, এগুলো বুঝতে এই পারতেছি। যে আপনার জন্য আবার ফিরে নিয়ে আসছি, দেখেন। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে এখানে দেখেন যে কিছু এটাই লাস্ট স্লাইড। আপনার টিআইএন কিন্তু এখন 12 ডিজিটের টিআইএন হয়েছে, এটা একটা যুগান্তকারী পরিবর্তন। উইথহোল্ডিং ট্যাক্স যেটা টিডিএস এর অনেক এক্সপেনশন হয়েছে, ট্যাক্স অ্যাসেসমেন্ট সিম্পলিফাই হয়েছে। এখন সেলফ অ্যাসেসমেন্টে সবাই রিটার্ন দাখিল করতে পারে, বুঝতে পারছেন? অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখন একটু কারেকশন দিতে হয়। সেটা হলো যে 3 নাম্বার, যেটা সি নাম্বার, সেটা হলো এখন থেকে আপনার সেলফ অ্যাসেসমেন্টই সবাই রিটার্ন দাখিল করতে পারে। এটাও একটা বড় ধরনের চেঞ্জ, বড় ধরনের একটা মানে কি বলে রিফর্ম। এগুলো আমরা আস্তে আস্তে আমরা সবই পাবো আর কি, অনলাইনে রিটার্ন সাবমিট করা সম্ভব ইত্যাদি। যাই হোক, একটা প্রেজেন্টেশন শেষ করলাম। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, আর যদি না থাকে তাহলে আমি ওই আর একটা ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার আপনাকে দেখাবো বলছিলাম, এটা দেখাবো এখন। যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? জি স্যার, শুরু করতে পারেন।
দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখেন এই যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার, এটার ক্ষেত্রে পার্থক্য কি? এই যে ইনকাম ইয়ার ইউজুয়ালি ফিনান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের আগেরটাই হচ্ছে ইনকাম ইয়ার, মানে আয় বর্ষ। তো এখন আয় বর্ষ যেখানে আসছে সেটা হলো 2015 ধারায়। দেখেন কারেকশন ছিল, এটা করে ফেললাম। সেটা হলো 2015 ধারা অনুযায়ী নতুন যে আয়কর আইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তার 2015 ধারা অনুযায়ী ইনকাম ইয়ার ইজ ইউজুয়ালি দ্য ফিনান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। একটা অ্যাসেসমেন্ট ইয়ারও ফিনান্সিয়াল ইয়ার, কিন্তু ব্যাংক বীমা এবং 2 নাম্বার ব্যাংক বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে অবভিয়াসলি ক্যালেন্ডার ইয়ার, ইংলিশ ক্যালেন্ডার ইয়ার, মানে জানুয়ারি টু ডিসেম্বর। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো বিদেশি কোম্পানির ক্ষেত্রে আপনার বিদেশের যে কোম্পানিগুলোর বাংলাদেশে যে ব্রাঞ্চ অফিস বা লিয়েজ অফিস থাকে সেখানে ইউজুয়ালি বিদেশে যা বাংলাদেশেও তা। এটা হলো মানে প্রথম কথা হলো যে ইনকাম ইয়ার অবভিয়াসলি বি দা ফিনান্সিয়াল ইয়ার জুলাই টু জুন, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। নাম্বার 3 বিদেশি কোম্পানির ক্ষেত্রে বিদেশে যা এখানেও তা। বিদেশি মানে ইন্ডিয়ান কোম্পানি যেগুলো বাংলাদেশে আছে তাদের ইনকাম ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ। ইন্ডিয়াতে যেহেতু এপ্রিল টু মার্চ, বাংলাদেশেও এপ্রিল টু মার্চ, নতুবা তারা কম্বাইন্ড গ্লোবাল অ্যাকাউন্টস করতে পারবে না। সারা পৃথিবী ব্যাপী তাদের সরানো ছিটানো যত মানে অফিস আছে, কি বলে কোম্পানি আছে, ব্রাঞ্চ অফিস আছে, এগুলো যদি কম্বাইন্ড কনসলিডেটেড ব্যালেন্স শিট কনসলিডেটেড অ্যাকাউন্টস করতে চায় তাহলে যদি একটা এক ইয়ারের হয় তাহলে পারবে না। এই কারণে 3 নম্বরে বলছে যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে যে অফিস, এই ব্রাঞ্চ অফিস বা লিয়েজ অফিস, তাদের ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে তাদের মানে চয়েস অনুযায়ী। তারা যেটা চাবে সেটা ডিসিডির কাছে অ্যাপ্রোচ করলে ডিসিডি সেটা মেনে নেবে। এটা হলো 3 নাম্বার। আর 4 নম্বরে বলছে যে ইনকাম ইয়ার 12 মাসের কমেও হতে পারে, কিন্তু কখনো 12 মাসের বেশিতে হবে না। বলতে পারেন যে 12 মাসের কমে কিভাবে হয়? ওই যে আপনাদের মধ্যে থেকে একজন উদাহরণ দিচ্ছে যে স্যার ছেলেটা চাকরিতে জয়েন করছে 1 জানুয়ারি, এর আগে ছিল ছাত্র, সি এর ছাত্র। তো তাহলে তার প্রথম ইনকাম ইয়ারটা কি হবে? প্রথম ইনকামটা 6 মাসের হবে, কারণ 6 মাসেও বছর হতে পারে, 12 মাসের কমেও বছর হতে পারে, কিন্তু 12 মাসের বেশিতে কখনো বছর হবে না। তারপরে কেউ বাংলাদেশ ছেড়ে চলে গেল, কেউ মারা গেল, এই সমস্ত সিচুয়েশনে আসলে 12 মাসের কমে ইনকাম ইয়ার হতে পারে। এটা হলো ইনকাম ইয়ার। এখন আসেন অ্যাসেসমেন্ট ইয়ার। স্যার হ্যাঁ বলেন। স্যার নন রেসিডেন্ট শিপিংটাকে একটু বোঝাবেন? নন রেসিডেন্ট শিপিং না, এটা এখন বোঝাবো। নন রেসিডেন্ট শিপিং মানে হলো বিদেশি পতাকাবাহী জাহাজ যেগুলো চিটাগাং পোর্টে ছেড়ে যায়। ধরেন সিঙ্গাপুর থেকে আসছে, আবার বাংলাদেশে মাল লোড করে চলে যাচ্ছে, মানে ওই জাহাজে বিদেশি পতাকা, যে দেশের জাহাজ সেই দেশের পতাকা ওড়ে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, অ্যাসেসমেন্ট ইয়ার যেটা বলা হচ্ছে, অ্যাসেসমেন্ট ইয়ার হলো একটা ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে একটা অ্যাসেসমেন্ট ইয়ার। তো এবং এটা শুরু হয় 1 জুলাই, শেষ হয় 30 জুন। এবং এই যে লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার means the period of 12 months commencing on the first day of July every year। এবং এটা সেকশন 2 সাবসেকশন 24 এ একটা ডেফিনিশন আছে বর্তমান আইনের, সেইখান থেকে। এখন দেখেন एग्जांपल, যে from the following example we can see how to find out the assessment year and tax day। ট্যাক্স ডে কথাটা তো পড়ানো হয়নি, এটা আজকে সম্ভব না। আজকে শুধু আপনি প্রথম 3টা কলাম দেখেন, তারপরে ওইটা যেদিন আমরা রিটার্ন করাবো সেদিন আপনি বুঝতে পারবেন। প্রথম 3টা একটু দেখেন, প্রথম 3টা কলাম।
যে ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার কখন শেষ হলে তার ইনকাম ইয়ারটা কি হবে এবং করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে। কি কোনো কোশ্চেন? কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বুঝতে জি স্যার। পারছেন? বুঝতে অসুবিধা? শোনেন একটা কথা বলি, ইনকাম ইয়ার যখনই শেষ হোক তার পরবর্তী 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে এবং সেই পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ার একদিন পরেও হইতে পারে, 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে। আমার যখন বছর শেষ হলো, আমার যখন আয় বর্ষ শেষ হলো, তার পরবর্তী 1 জুলাই সেটা মানে আগামী দিন থেকেও হতে পারে, 9 মাস পর থেকেও হতে পারে, 6 মাস পর থেকেও হতে পারে, সে যখন হয় হোক, 1 জুলাই না আসলে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমরা অ্যাসেসমেন্ট করতে পুরো একটা কি বছর লাগাবো? না জাস্ট মানে অ্যাসেসমেন্ট করতে পুরো বছর লাগে না। অ্যাসেসমেন্ট তো ডিসিডি হয়তো একদিনই করে ফেলতে পারে, সেটা হলো অ্যাসেসমেন্ট। কিন্তু অ্যাসেসমেন্টটা কোন বছরে করা হচ্ছে সেইটাকে মেইন করছে এখানে। স্যার একদম লাস্টেরটাতে যদি আমরা দেখি, এই যে এখানে ইনকাম ইয়ারটা শেষ হচ্ছে 31 জুলাই। আপনি বলেছেন যে অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হচ্ছে যখন ইনকাম ইয়ার শেষ হয় পরবর্তী জুলাই 1 জুলাই। তাই আপনি দেখেন এই যে 31 জুলাই 2023 শেষ হলো, এর পরবর্তী 1 জুলাই আসবে 11.5 মাস পরে। জি 11.5 না, 11 মাস পরে আছে, 11 মাস পরে। খেয়াল করছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ 11 মাস পরে আসুক। আমার 1 জুলাই আসতে হবে, আমার যখন আমার হলো সারা, তোমার হলো শুরু। কারো শুরু হয় পরের দিন, কারো শুরু হয় 11 মাস পরে। কিন্তু 1 জুলাই না আসলে আর বছর শুরু হবে না, অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে না। এই জিনিসটাই তো দেখাচ্ছি আপনাকে। স্যার ট্যাক্স ডে কিভাবে নির্ধারণ করা হবে? ওটা আজকে না, ওটা আজকের ক্লাসে আপনার মাথায় এত কিছু ঢুকবে না। বুঝছেন? এই যে দেখেন, জেনারেলি ইনকাম ইজ ট্যাক্সড ইন দ্য সাবসিকুয়েন্ট ইয়ার টু দ্য ইনকাম ইয়ার। নরমালি যে বছর ইনকাম ইয়ার তার পরের বছরে ট্যাক্স করা হয়। বাট ইন সার্টেন কেসেস, টু প্রোটেক্ট দ্য রেভিনিউ, দ্য ইনকাম ইজ ট্যাক্সড ইন দ্য ইয়ার অফ আর্নিং ইটসেলফ। যে বছরে আয় করা হয় সেই বছরই ট্যাক্স করা হয় সরকারের রেভিনিউটাকে প্রোটেক্ট করার জন্য। Thus, in those cases, the assessment year and income year may be the same. The exceptions to the normal rule of assessment year are discussed as under. যেমন income of discontinued business.
191 হবে। মানে একটা কেউ বন্ধ করে দিলে তার ইমিডিয়েটলি তার অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে। মানে এটা আগামী বছরের 1 জুলাই আসবে, তার জন্য বসে থাকলে এরা আর খুঁজে পাওয়া যাবে। এই জন্য এটার নাম হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। তারপরে পার্সন লিভিং বাংলাদেশ, কোনো ব্যক্তি যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাহলে তার যে একটা জরুরি ভিত্তিতে অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা হলো 193। বুঝতে পারছেন? নন রেসিডেন্টশিপ দিলাম, কারেকশন গুলো করে ফেললাম। মানে ওগুলো আগের আইনে ছিল তো, বলে কি provide the taxation on the income of residentship in or resident। এখানে আরো কারেকশন আছে স্যার, এই যে 3 নম্বরে। জি 3 নম্বরে ওইটাই দেখতেছি যে 102 এর 2 এর জায়গায় কি লিখবো, দেখতেছি না। স্যার আমাদের কি অ্যাড গুলো কি স্যার মুখস্থ করা লাগবে না? কোনগুলো? স্যার আইনগুলা, ল গুলা যতখানি পারেন আর কি। আপনাদের এটা তো প্রিলিমিনারি, আপনাদের এই সেকশন গুলো মুখস্থ করতে হবে না, কিন্তু বেসিক জিনিসটা লাগবে, বেসিক জিনিসটা মুখস্থ করতে হবে। মানে মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে আপনার এই যে যেটুকু দেখাচ্ছি ইনকাম ইয়ার বলতে কি বোঝায়, এই জিনিসটা যদি আপনি রপ্ত করতে পারেন। এখন ধরেন আপনাকে একটা এমসিকিউ আসলো এখান থেকে, আপনি কি করবেন? আমি আপনাকে এমসিকিউ দিলাম যে একটা কোম্পানির যদি ইনকাম ইয়ার হয় 1/10/2021 থেকে 30/9/2022, মানে 2 নম্বরটা, তাহলে তার করেসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? আপনি কি লিখবেন? 2023-24 মানে কি জানেন? 2023 এর 1 জুলাই থেকে 2024 এর 30 জুন পর্যন্ত। জি স্যার। এই আর কি। সুতরাং আপনি যদি এই ফর্মুলাটা যে শিখলেন যে ইনকাম ইয়ার কখন শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার কখন শুরু হবে, অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে, এটা তো এখন আপনি বুঝতে পারলেন, তাই না? আর ইনকাম ইয়ারের আরেকটা নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার। এই ইনকাম ইয়ার কি হতে পারে সেটা এখানে লেখা আছে, যে আমাদের দেশের যত প্রাইভেট লিমিটেড স্যার কোম্পানি। একটা কথা ছিল বলেন। স্যার, কি বলে যে যদি আমরা 2021-22 অ্যাকাউন্টস করি, সেক্ষেত্রে কি 23-24 আমরা অ্যাসেসমেন্ট ইয়ার ধরবো? না না, এটা কেন ধরবো? আপনার অ্যাকাউন্টিং এর একটা কি আমাকে বলেন, আমি আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে দেই। স্যার অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 21-22, 2021-22। হ্যাঁ 2021-22 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয়, সরি ইনকাম ইয়ার হয়, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 22-23। এটা তো কমন সেন্স। কি বুঝেন নাই? স্যার বুঝেছি। আজকে এই পর্যন্তই থাক। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলেন। ভাই মুখস্থ থেকে বেশি হচ্ছে। স্যার আমার
একটা একটু স্যার কথা ছিল স্যার। বলেন, যার যত কথা এখন। স্যার আমি স্যার সি এর পাশাপাশি স্যার সিএম এ তো এডমিশন আছে। তো আমাদের এই যে সামনে একটা পরীক্ষা আছে স্যার 25 তারিখ থেকে। তো আমি হচ্ছে পরীক্ষাটা ট্যাক্সেশন পরীক্ষাটা দিব আর কি, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। তো আমাদেরকে ওখানে আপনার ওই যে নতুন ট্যাক্স আইনটা ফলো করা হচ্ছে, ম্যাথ করা লাগবে, বাট আমরা তো এখনো কোনো মেটেরিয়াল পাই নাই। আর আমার ওই বাংলা একটা পড়তে আসলে একটু প্রবলেম হচ্ছিল, যে এটার সাথে আমরা মানে ম্যাথ গুলো আমি আসলে একটু প্রবলেম ফেস করতেছি। তো আসলে কি সাজেশনটা থাকবে জিনিসগুলা, যে আমি পরীক্ষাটা আসলে কিভাবে অ্যাটেন্ড করবো, যে নতুন একটা ফলো করে? আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনার নতুন পুরানো দুইটা আইনই আপনার মাথায় থাকতে হবে। কারণ হয় কি, কোশ্চেন সেটার এমন আছে যে পুরান সিলেবাসে পুরানো আইনের উপরই কোশ্চেন করে ফেলবে। তাহলে তো আপনাকে রেডি থাকতে হবে যে নতুন এবং পুরান, নতুন বই এবং পুরানো বই, যে কোনো বই দিয়ে যদি কোশ্চেন হয়, পুরানটা তো আপনি পড়ছেনই, পুরানটাই তো আপনি পড়ছেন জি জি। এখন নতুনটা না হয় এখন সামনে আসছে। আমার ধারণা পুরানো সিলেবাস পুরানো বইতেই কোশ্চেন হবে এ পর্যন্ত। সিএ তো তাই হয়েছে। না, আমাদেরকে স্যার নতুনটা দিয়ে হবে বলা হয়েছে স্যার, এই কারণেই প্রবলেমটা ফেস করতেছে। আর আরেকটা জিনিস স্যার একটু জানার ছিল, সেটা হচ্ছে স্যার কোম্পানি অ্যাক্টের বেলায় এই কোম্পানি যেটা আমরা ট্যাক্স করি, এটাতে স্যার একটা যে ফ্রি স্যাম্পলের একটা জিনিস আছে না স্যার, যে কতটুকু আমরা অ্যালাউবেল করি, বা এই জিনিসটা তো স্যার আগে একটা ডিরেক্ট একটা ইনকামের উপর ছিল, টার্ন ওভারের উপর ছিল আর কি। যেমন স্যার 12 কোটি টাকা যদি আমার টার্ন ওভার থাকে, তাহলে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ ধরে এটা মানে 12 কোটি টাকার উপর একেবারে অ্যালাউবেল জিনিসটা ধরে ফেলতাম আর কি। এখন কি স্যার ওটা কি স্ল্যাব আকারে করা লাগবে? মানে কয়েকটা জায়গায় দেখলাম স্যার স্ল্যাব আকারে করছে, বাট আমি একটা স্যার বাংলায় লেখা তো ওই জিনিসটা স্যার ক্লিয়ার করতে পারতেছিলাম না আর কি। আগের মতোই, ওই আইনে কোনো চেঞ্জ আসে না, স্ল্যাবই হবে। প্রথম 5 কোটি টাকার উপরে 2% ফার্মাসিউটিক্যাল, পরের 5 কোটি টাকার উপরে 1%, আর বাকিটার উপরে 50 পয়সা পার্সেন্ট, 0.50%। মানে কি স্যার 12 লাখ টাকা হলে প্রথম 5 লাখের উপর আমি 2%, তারপরের উপর হচ্ছে যে 1%, তারপর 2 কোটি টাকার উপর হচ্ছে যে 0.5% করবো। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ, এই জিনিসটা জানাচ্ছি।